আমন্ত্রণ আপন ভুবন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই, কারণ তাকে সারা বাংলাদেশের মানুষ খুঁজে বের করে নিয়ে এসেছে। তিনি হলেন কণ্ঠশিল্পী নোলক বাবু, যাকে সারা বাংলাদেশের মানুষ তোমাকেই খুঁজছে বাংলাদেশের প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করেছিল। কেমন আছেন ভাইয়া? ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছ থেকে আপনার জীবন সম্পর্কে, আপনার আপন ভুবন সম্পর্কে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। তবে প্রথমেই আমি ছোটবেলাতে যাচ্ছি না, আপনার গানের জগতে কিভাবে যে ঢোকাটা, গানকে ভালোবেসে গানকে কিভাবে আপনি আপন করে নিয়েছিলেন সেই গল্পটি বলুন। আমি আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুরে, জামালপুরে থাকতাম। তো ছোট থেকে আমি গান শুনতাম বেশি বেশি, এবং আমার এলাকার যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে আমরা বিভিন্ন যেখানে আড্ডাতে বসতাম ওইখানে আমি গান করতাম। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম তখন আমি গুনগুন করে গান গাইতাম, আর আমার গান সবাই খুব পছন্দ করতো। তো ওই থেকে গানের উৎসাহটা জায়গা বিভিন্ন বৈশাখী মেলা, বিভিন্ন মেলা টেলা আসলে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হতো, আমি খালি গলায় গান গাইতাম। তো এইভাবে। সেটা ঠিক কত বছর বয়স থেকে? এটা আমার বয়স তখন 8 বছর বয়স থেকে আপনি গান গাইতে শুরু করেন? আচ্ছা। তারপর আস্তে আস্তে আমার ক্লোজ আপ ওয়ানটা যখন শুরু হয় 2005-এ, তখন আমার 18 বছর। আচ্ছা। তো কিভাবে ক্লোজ আপ ওয়ানের খবরটা কিভাবে পেলেন আপনি? ক্লোজ আপ ওয়ানের খবরটা আমার এক কাজিন ছিল জামালপুরে, সে আমাকে দেয় যে এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, তুমি এখানে রেজিস্ট্রেশন করেছো কিনা। পরে আমি বললাম যে না। তারপর ওর রেজিস্ট্রেশনটাও আমাকে দিয়ে দেয়। আচ্ছা। তারপরে আমি ওর রেজিস্ট্রেশন নিয়ে অ্যাপ্লাই করি। প্রথমে আমি ফোন করি, বাট যখন ফোন করি তখন সবগুলো কোটা বন্ধ হয়ে গিয়েছিল। মানে ওদের প্রতিযোগী ছিল টোটাল 42,000, এটা ফ্লপ হয়ে গিয়েছিল, যে কারণে আমাকে অ্যালাউ করে নাই। আচ্ছা। তা আমি আরেকজনের রেজিস্ট্রেশন নিয়ে আমি অ্যাপ্লাই করি। আচ্ছা। তো পরে ওর নামটাই আমার হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার ভালো নাম কি ছিল? আমার অরিজিনাল নাম হচ্ছে ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন। আচ্ছা, এটা অনেকেই জানে না। আপনি নোলক নামে এখন সারা বাংলাদেশে, বিশ্বের মধ্যে পরিচিত হয়ে গেছেন। জি। তো এরপরে তো ওর রেজিস্ট্রেশন নিয়ে আমি আসি, দেন ক্লোজ আপ ওয়ানে অংশগ্রহণ করি স্টেপ বাই স্টেপ। প্রথম মানে আপনার প্রথম দিকে মানে যেই গ্রুমিং সেশন চলতো, বা প্রথমে আপনার সিলেকশনে কে কে ছিলেন? আমার সিলেকশনে প্রথমে ছিলেন প্রণব ঘোষ আর আশরাফ বাবু ভাই। আচ্ছা, আপনি কোন গাইডে দিয়ে আপনি ইয়েস কার্ড পেলেন? আমি সোয়াচান পাখি গানটা দিয়ে ইয়েস কার্ড পেয়েছিলাম। এটা আসলে অডিশন রাউন্ডটা, এটা সেকেন্ড রাউন্ড ছিল। ও আচ্ছা, অডিশন রাউন্ডে আপনি অডিশন রাউন্ডে ইয়েস কার্ড ছিল, দেন সিলেকশন রাউন্ডটা ছিল ইম্পর্টেন্ট। ওইখানে আমার জাজ ছিল কুমার বিশ্বজিৎ স্যার, বুলবুল স্যার আর শাকিলা জাফর। আপনার সোয়াচান গান যদি এই গানটা একটু শোনাতেন আমাদের। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি তোরে, বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। অনেক সুন্দর ভাইয়া। কিন্তু এর পরে যখন মানে আপনি ইয়েস কার্ড পেলেন, তারপর আপনার এইভাবে যে ওখানে যে আপনার নতুন একটা জীবন শুরু হলো আপনার, ওই সময়টার গল্প যদি কিছু বলতেন। আমি আসলে সিলেকশন রাউন্ডে যখন সিলেক্ট হই ঢাকা আসি, ঢাকা আসার পরে আসলে আমি আমার দাদির এখানে ছিলাম। সব মিলে অনেক কষ্ট হয়েছিল। এই দাদির বাসা থেকে, বাড্ডা থেকে আপনার যেতে হতো চিনমূর্তি সম্মেলন, তখন ওরকম অ্যাভেলেবল গাড়ি ছিল না, মানে বাসে যেতাম। ওই সময়টা খুব কষ্ট হতো। তো এরপরে আমাদের যখন সেকেন্ড রাউন্ড শুরু হয়,
সেকেন্ড রাউন্ডে আমি গান গেয়েছিলাম আমার গায়ে যত দুঃখ তখন তো বোধহয় ক্যাম্পে সবাইকে নিয়ে গেছে। না না, আমাদের ক্যাম্পিং হয়েছিল যখন আমরা টপ 16-এ। আচ্ছা, 16 থেকে যখন আমরা 11 জনে আসি টপ 10, তখন আমাদের ক্যাম্পে রাখা হয়েছিল। আচ্ছা, এই আর কি। ওই সময় গল্পটুকু বলছিলেন আপনি যে ওই সময় আর কি কি করতেন? এই তো স্টেপ বাই স্টেপ এক একটা রাউন্ড আসলো, আমি গান গাইলাম। বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা, অনেক দোয়া সব মিলে মানে আমার একটা মনে একটা উৎসাহ জাগলো যে আমি হয়তোবা মানে 10 জনের ভিতরে যেতে পারবো। যখন এই সিলেকশন চলছিল মানে আপনার মধ্যে কি কেমন কোনো নার্ভাসনেস বা এরকম কিছু কাজ করে না? কারণ ওই সময়টা তো আসলে দর্শকের একটা ভোটিং এর ব্যবস্থাও ছিল, আবার হচ্ছে যে জাজদেরও জাজ করছিল যে কার গান কি রকম। একটা রাউন্ড আমার বেশি ভয় লেগেছিল, মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, যখন আমার গায়ে যত দুঃখ সেই গানটা আমি গেয়েছিলাম। তখন আমাদের রেজাল্ট দেওয়ার সিস্টেম ছিল লাল বাতি আর সবুজ বাতি। আমাকে স্টেজে দাঁড়া করানো হলো যখন রেজাল্ট দেবে, তখন মানে লাল বাতি জ্বলে আউট আর সবুজ বাতি জ্বলে আমি এখানে সিলেক্ট। তো তখন মানে 2-3 মিনিটের মতো স্টেজে দাঁড়িয়েছিলাম। তখন আস্তে আস্তে মানে কোন বাতিটা জ্বলে এটা হার্টবিট বেড়ে গিয়েছিল, মানে খুব নার্ভাস লাগছিল। পরে দেখলাম ঠাস করে আপনার সবুজ বাতিটা জ্বললো। তখন আমি মানে মনে হলো যে কি যেন একটা পেয়ে গেলাম। আচ্ছা, যখন টপ 10-এ আপনি পৌঁছে গেলেন সে সময় মানে সে সময় নিশ্চয়ই অনেক কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন যে না এখন আমি টপ 10-এ পৌঁছে গেছি, এখন কিছু একটা করব। কিন্তু যখন তারপরও তখন আবার অনেকটাই ছিল জনগণের ভাগ্যে, মানে জনগণের হাতে ছিল যে জনগণ যাকে বেশি ভোট দেবে সেই জয়ী হবে। তো সেই সময়টা আপনাদের কাজ মানে আপনাদের গ্রুমিং সেশন বা আপনাদের যে ক্যাম্পিং এর যে কাজগুলো ওগুলো কিভাবে আপনারা করতেন? আমাদের টাইম টু টাইম সবকিছু করা হতো। সকালবেলা ইয়াগো, তারপরে আমাদের টাইম টু টাইম খাওয়া দাওয়া, এবং ভোরে আমরা উঠতাম, আমাদের রিহার্সাল করানো হতো, বিভিন্ন সঙ্গীত তালিম দেওয়া হতো, সারগাম শেখানো হতো। তারপরে লাঞ্চ আওয়ারে আমাদের সুইমিং করার ব্যবস্থা ছিল। আপনার তো আসলে আগে কখনো গানের সাথে আপনি শুধু একাই খালি গলায় গান গাইতেন, কোনো গানের পৃষ্ঠপোষকতা আপনার ছিল না। তো ওইখানে ক্যাম্পিং এ নিশ্চয়ই আপনি নতুন করে গানের অনেক বলা যে ব্যাকরণ শেখা যায়, মানে গানের সব। স্যার অনুপ বড়ুয়া এবং সুজিত মুস্তফা, উনি আমাদের এই দুইজন আমাদেরকে শেখাতো। অনুপ বড়ুয়া মানে দুইটা আপনার গ্রুপ ছিল, একটা গ্রুপে শেখাতো অনুপ বড়ুয়া আর একটা গ্রুপে সুজিত মুস্তফা। তো এখানে আমাদের মোটামুটি অনেক কিছু শেখানো হয়েছে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে মাইক্রোফোন ধরতে হবে, কিভাবে মাইক্রোফোন ইউজ করতে হবে, এরকম অনেক কিছুই আমাদের। গানের শেখার যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো আপনার ওখান থেকে কি শেখা হয়েছে নাকি পরে আবার আপনি অন্যভাবে গানের প্রতি কোনো তালিম না, নিয়েছেন? ওখান থেকে আমাদের শেখানো হয়েছে যখন আমাদের ক্যাম্পে আমরা টোটাল 2-2.5 মাসের মতো ছিলাম। আচ্ছা, আর এই টোটাল ক্লোজ আপ ওয়ানটা 7 মাস হয়েছিল। 7 মাস পরে আপনার গানের তালিমটা আমি জানতে চাচ্ছিলাম আসলে যে আপনার গানের আমি তালিম আসলে কারো কাছে শিখি নাই আপু, কারো কাছে শিখি নাই। জামালপুর আমার একটা বড় ভাই ছিল, উনি একটা সংগঠনে, ওনার নিজের কল্লতান কচিকাচার মেলা, ওই সংগঠনে আমি কিছুদিন ছিলাম। ওই সংগঠন থেকে আমাকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। আর পার্সোনালি আমি কারো কাছে শিখি নাই, আমি নিজে নিজে গান শুনে শুনে শিখেছি। এমনি যখন হচ্ছে ক্যাম্পিং এর সময় আপনারা তো নিশ্চয়ই ওখান থেকে শিখতেন? হ্যাঁ, ক্যাম্পিং এর সময় আমাদের জাস্ট ওই যে সকালবেলা রেওয়াজটা করানো হতো, আর আমরা মানে পরবর্তী রাউন্ডে কোন গানটা করবো এই গানটার প্র্যাকটিস করানো হতো, আর কিভাবে হাঁটতে হয়, মাইক্রোফোন ইউজ করতে হয়, জাস্ট এগুলো শেখানো হতো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার আরো অনেক গল্প শুনবো, আমরা নিয়ে নিচ্ছি একটি বিরতি। ওকে, শিওর। দর্শক, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপন ভুবনে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কণ্ঠশিল্পী নোলক বাবু। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার ছোটবেলায় তালিম দেওয়ার মতো কেউ ছিল না, তো এর পরে কি আপনি গান শেখার প্রতি কোনো আগ্রহ পেয়েছেন যে গানের অনেক কিছু শেখার আছে, আপনি সে বিষয়ে কি কোনো তালিম নিয়েছেন কারো কাছে? আসলে শেখার তো কোনো শেষ নেই। আমাদের গানটা হচ্ছে
মানে আমি মনে করি গানটা ইবাদতের মতো আমার কাছে, কারণ এটাই আমার সবকিছু। এরপরে আমি বাসায় নিজে নিজে ওস্তাদ রেখে কিছু শিখেছিলাম। তারপরে আমরা তো বিভিন্ন কনসার্ট নিয়ে মানে ব্যস্ত থাকি সব সময়। চেষ্টা করি বাসায় যতটুকু সময় পাই একটু রেওয়াজ করার জন্য। এই তো, আর ওইভাবে আর কারো কাছে শেখা হয়নি। আচ্ছা, এমনি যা শেখার আমি ক্লোজ আপ ওয়ান থেকে শিখেছি। আচ্ছা, আমাদের যখন ওই ক্যাম্পে আমরা ছিলাম, ওইখানে আমাদের সবকিছু শেখানো হয়েছে। আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে বা আপনার ছোটবেলা সম্পর্কে যদি কিছু। আচ্ছা, কারণ আমরা অনেকেই শুনেছি আপনি খুব কষ্ট করে বাঁচেন, আপনি নিজেও বললেন, সেই গল্পটাই যদি বলতেন। আমি ছোটবেলায় আমার মা হাউসওয়াইফ, আমার আব্বু ট্যাক্সি চালাতো জামালপুরে, আর আমি স্কুলে পড়াশোনা করতাম। তখন আমি ক্লাস 6-এ পড়ি। তারপরে এই তো, আসলে কখনো ভাবিনি যে আল্লাহ এত ভালো একজন গায়ক হব, কিন্তু একটা সবসময় মনের ভিতরে একটা কাজ করতো যে আমি যদি একটা ছোটখাটো একটা শিল্পী হতে পারতাম, আমার যদি একটা অ্যালবাম বের হতো। এই জিনিসটা সবসময় কাজ করতো। আর আমি ছোট থেকে আমার মার প্রতি আমার অনেক ভালোবাসা সবসময় একটু বেশি ছিল, আর আমার মা আমাকে এই গানের প্রতি অনেক বেশি উৎসাহ জাগায়। আর এরপরে বিভিন্ন মেলা টেলাতে দেখা গেছে যে আপনার বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাকে একটা গান গাওয়ার চান্স দিত। তখন আমি একটা গান গাওয়ার জন্য স্টেজে উঠতাম। এরপরে তাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, পাবলিক আমাকে ছাড়তো না। এমন মানে মেলা গেছে, বৈশাখী মেলা, মানে মারামারি শুরু হয়ে যেত আমার গান যদি আর না শুনতে দিত। একটা গানের কথা বলে ওঠানো হতো, কিন্তু এখানে আমি দেখা গেছে 5-7টা গান গেতাম। এদিক দিয়ে আপনার ওই সংগঠনের শিল্পীরা ফেড আপ হয়ে যেত সব। ঠিক আছে, এবং একদিন চেয়ার ভাঙাভাঙি হয়েছে আমার জন্য বৈশাখী মেলায়। খালি গলায় আমাকে একটা গান গাইতে দিছে। তো এরপরে পাবলিক বলতেছে আরো গান শুনবে, চিল্লাচিল্লি, সবাই চিল্লাচিল্লি করতেছে। যখন আমাকে স্টেজ থেকে নামাই দিছে, তখন এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেছে, চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। তারপরে আমাকে আবার স্টেজ উঠেছে। তখন আমি আরো 3-4টা গান গেয়েছি। এই তো এইভাবে আমার গানের উৎসাহটা জাগা যে আমি তো ভালো গান করি। তারপর আস্তে আস্তে ক্লোজ আপ ওয়ানে আসা। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমি বললাম, আমার ফাদার ট্যাক্সি চালাতো, মা হাউসওয়াইফ ছিল। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই। 2 ভাই, আচ্ছা। 2 ভাই, আমরা 3 ভাই ছিলাম। এক ভাই সেই ছোটবেলা মারা গিয়েছে। আর 2 ভাই আমরা এখনো আছি। আচ্ছা, আপনি প্রথম যখন স্টেজে উঠলেন, জীবনে প্রথম, মানে এটা আপনার জন্য নিশ্চয়ই একটা বিশাল ঘটনা, যদিও এত মানুষের সামনে। আমি প্রথম বিগ স্টেজে উঠেছিলাম আমাদের জামালপুরে, একটা কনসার্ট হয়েছিল। ওই কনসার্টে আলমারা মিনু, আচ্ছা, শিল্পী আলমারা মিনু গিয়েছিল, আর রবি চৌধুরী, অনেক শিল্পী গিয়েছিল। তো এখানে তখন মনের মাঝে তুমি ছবিটা বাংলাদেশে আসে। তো আলমারা মিনু হঠাৎ করে স্টেজে উঠে 4 লাইন গান বললো যে প্রেমী ও প্রেমী, এই গানটা আমার সাথে কে গাইতে পারবে? আচ্ছা, ছেলে। তখন আমার জামালপুরের দর্শকরা সবাই আমাকে উঠাই দিল। এরপর আমি যখন অনেক ছোট, হ্যাঁ, এরপর আমি যখন মনের মাঝে তুমি গানটা 4 লাইন গাই, আলমারা মিনু উনি আর গানই গাইতে পারে নাই। আমি একটা না, আমি 5-7টা গান গেয়েছি। আচ্ছা, তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার খুব পছন্দের একটি আধ্যাত্মিক যদি গান শোনা দেন। আমার মাঝেই বিলীন তুমি, আমার মাঝেই বিলীন তুমি, খুঁজে নেয়া আমার দায় দয়াল, খুঁজে নেয়া আমার দায়। আমারে দেখতে গেলেই তোমার দেখা হয়ে যায়, আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। বন জঙ্গলে ঘুরে বেড়াই, নিজের কাছে রেখে লাটাই গো, আরে ও দয়াল, এত বেশি কাছে থাকো, এত বেশি কাছে থাকো, খোঁজে তোমায় কেউ না পায় দয়াল, খোঁজে তোমায় কেউ না পায়। আমারে দেখতে গেলেই তোমার দেখা হয়ে যায়,
আমার মাঝেই বিলীন তুমি, খুঁজে নেয়া আমার দায় দয়াল, খুঁজে নেয়া আমার দায়। আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়। অনেক সুন্দর। এটা আমার পঞ্চমতম সলো অ্যালবামের গান। এটা গানটি সুর করেছেন বারি সিদ্দিকী এবং লিখেছে শহীদুল্লাহ ফরাজি। আচ্ছা, আপনার নিজের যে গান, আপনার জন্যই গাওয়া যে গানগুলো, এগুলো অনেকগুলো আছে লোকগীতি, অনেক পুরনো গানগুলোই হয়তো আপনি গেয়েছেন বা লালনের যে গানগুলো গেয়েছেন, কিন্তু আপনার নিজের প্রথম গান কোনটি ছিল, মানে নিজে আপনার জন্য যেগুলো মানে গীতিকার লিখেছিল? আচ্ছা, আমার প্রথম মৌলিক গান যেটা ছিল, আপনার প্রথম মৌলিক গান মেঘ ভাঙা রোদ। আচ্ছা, ওটা তো একটু আধুনিক ধাঁচের। হ্যাঁ, এটা আধুনিক গান। এটা কবির বকুল ভাইয়া লিখেছিল এবং সুর করেছিল আলী আকবর রূপু। আচ্ছা, আপনি সবসময় তো অন্যদের গাওয়া গানটা আপনি সুর শুনেছেন, সেইভাবে গান গেয়েছেন, সেভাবে আপনি তাদেরকে সেই গানটাই আপনি নিজের মতো করে গেয়েছেন, কিন্তু যখন মৌলিক গানটা গাইতে হলো, যেখানে সম্পূর্ণ নতুন সুর, নতুন কথা, পুরোটাই আপনি আপনাকে উদ্দেশ্য করে আপনি গাইবেন, সেভাবেই গানটি লেখা হয়েছে, তখন সে সময়টা কিভাবে কাজগুলো করেছেন? এই গানগুলো আসলে লটারি হয়েছিল। আমরা এক একজন এক একটা লটারি উঠাইতাম, তো যার ভাগ্যে যে গান পড়ে আর কি। তো আমার ভাগ্যে এই গানটা পড়েছিল, অসম্ভব সুন্দর একটি গান, মেঘ ভাঙা রোদ। এই গানটা যখন আমি পাওয়ার পরে আমাকে মিনিমাম 8-10 দিন এই গানটার উপরে কাজ করতে হয়েছিল, শেখানো হয়েছিল আমাকে। সুরকার গীতিকার যারা ছিলেন তারা আমাকে এই গানটা ভালোভাবে উঠিয়ে দিয়েছে এবং এই গানটা আমি প্রতিদিনই প্র্যাকটিস করতাম অনেক বেশি বেশি। তো এরপরে যখন আমি গানটা আমার নিজের আয়ত্তে নিয়ে আসি, ভালোভাবে শিখি, তারপরে তো আমাদের এই টপ 10 রাউন্ডটা শুরু হয় 10 জনের ভিতরে, আমাদের যেটা ফার্স্ট মৌলিক রাউন্ড। তখন আমি এই গানটা গাই। আমি জাজদের মার্কস 50% পেয়েছিলাম এবং দর্শকদের 95 ছিল আমার মার্কস আর কি। আপনার এই জীবনের আরো অনেক গল্প আমরা শুনবো, নিয়ে নিচ্ছি একটি বিরতি। শিওর দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি। নোলক বাবুর সাথে আরো অনেক গল্প আমাদের বাকি আছে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম আপন ভুবনে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কণ্ঠশিল্পী নোলক বাবু। আমরা জানছিলাম তার জীবনের অনেক জানা অজানা কিছু, তার সম্পর্কে আজকে আরো অনেক কিছুই জানার বাকি আছে আমাদের। চলুন তাহলে গল্প করি। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার জীবনের যারা অতীত ভুলে যায় তারা আসলে সামনের দিকে হয়তো অনেকটা বেরোতে পারে না, বা ভুলে যাওয়ার অনেকেই চেষ্টা করেন। আপনি চান না কখনোই আপনার অতীতকে ভুলে যেতে, কারণ আপনি দর্শকের ভালোবাসা নিয়ে যেখান থেকে এসেছেন আরো ভবিষ্যতে এগিয়ে যেতে চাচ্ছেন, সেই আশা আমাদেরও আছে। তো আপনি যখন একেবারেই গানের ভুবনে আসলেন, গানের জগতে নিজে থেকে এই মিডিয়াতে নিজেকে একটা অবস্থান তৈরি করে নিলেন, তারপরের ব্যস্ততা সম্পর্কে আপনার কি রকম গেল এতগুলো বছর? এতগুলো বছর আল্লাহর রহমতে মানুষের জীবনে চলার পথে তো অনেক অনেক বাধা আসে, মানে অনেক কষ্ট, সুখ, দুঃখ সবকিছু মিলে একটা মানুষের জীবনে আমি মনে করি। তো আল্লাহর রহমতে সবকিছু মিলে আমি এখনো ভালো আছি। আমরা জানি যে মাঝখান দিয়ে আপনি একটু দেশের বাইরেও ছিলেন বেশ কিছু। হ্যাঁ, মাঝখানে আমার একটা গ্যাপ ছিল, টোটালি আমাদের বাংলাদেশের মিডিয়ার সাথে একটা গ্যাপ ছিল। আসলে গ্যাপটা কি কারণে হলো? গ্যাপটা আমি তখন আমাদের দেশের অবস্থা ভালো ছিল না। আচ্ছা, কারণ তখন ওই হেফাজতে ইসলাম, বিভিন্ন হরতাল, মানে এটা লং টাইম আমাদের বাংলাদেশে 4 থেকে 5 মাস টানা একটা প্রবলেম হয়েছিল, এটা আপনার বাংলাদেশে সবাই জানে। অপারেশন ক্লিন হার্টের তখন ওই সময়টা আমি চলে যাওয়ার পরে আমি ওইখানে আমার এক বড় ভাই আছে, শাহ সোহেল আমিন, ওনার বাসায় থাকি। প্রথমত আমি এনটিভির একটা মেগা কনসার্টের উদ্দেশ্যে যাই, তারপরে আমাদের সাথে বাকি শিল্পী যারা ছিল তারা চলে আসে এবং আমি এখানে এক বড় ভাইয়ের কাছ থেকে 2টা অ্যালবামের কাজের অফার পাই। তো ওই অ্যালবামের গানগুলো আমি নিজে শুরু করেছি। তো এইভাবে আমি 2টা অ্যালবাম, টোটাল 28টা গানের মতো আমি শুরু করি। আচ্ছা, এবং ওইখানেই সব কিছু হয়, মিউজিক টিউজিক সব কিছু। একটা অ্যালবাম অলরেডি গত বছরে রিলিজ হয়েছে, এটা লেজার ভিশন থেকে আমার শুরু করা। অ্যালবামটার নাম হচ্ছে আমার আকাশ। আর আগামীকালকে ভ্যালেন্টাইন্স, তো কালকে আমার আরেকটা নিজে সুর করা একটা অ্যালবাম আসবে, ওই অ্যালবামটার নাম চাঁদের আলো।
এবং ওইখানে আমি টোটাল 40-50টা অলমোস্ট আমি 11 মাসে প্রোগ্রাম করি এবং 2টা অ্যালবামের কাজ করি। এই তো, তারপরে ঘোরাফেরা বিভিন্ন জায়গায়। বেশ কতদিন ছিলেন আপনি দেশের? 11 মাস টোটাল। 11 মাস, আচ্ছা। তো তারপরে বাংলাদেশে আসি, এর জন্য একটা গ্যাপ, যে কারণে বাংলাদেশের অনেক চ্যানেলে আমাকে দেখা যায় নাই বা বিভিন্ন, বেশ অনেক দিন ধরেই দেখা যায় না। জি। তারপরে আপনি যেটা বলছিলেন যে মানে ক্লোজ আপ 1 হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার যে মানে XYZ একটা বিষয়, আমার এই পর্যন্ত টোটাল 12টা আমার 9টা সলো অ্যালবাম, আচ্ছা। আর মিক্স ডুয়েট সব মিলে আমার 22-23টার মতো অ্যালবাম আমি করেছি এই 12 বছরে। আর মিউজিক ভিডিও করেছি টোটাল 10-15টার মতো। আচ্ছা। আর লন্ডনে আমি একটা গানের মিউজিক ভিডিও করেছি। ওটা কি ওখানেই প্রচারিত হয়েছে নাকি এখানেও? এটা অলরেডি ওইখানে ইউটিউবে আছে এটা, আর এবং ওইখানে যত চ্যানেল আছে ওইখানে প্রচার হয়েছে। বাংলাদেশে এখনো কোনো চ্যানেলে আমি দেইনি। আচ্ছা। তো কাল অ্যালবামটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি এই ভিডিওটা দিব আর কি। আচ্ছা। এই ভিডিওটা একটা ইসলামের উপর একটা মেসেজ আর কি, খুবই সুন্দর একটা মিউজিক ভিডিও। এটা আশা করি বাংলাদেশের মানুষ দেখলে অবশ্যই সবার ভালো লাগবে। আচ্ছা। তো এরপরে আমার পার্সোনাল লাইফে যাই। এই 12 বছরে আমি বিয়ে করেছি চিটাগং। আচ্ছা। আমার 2টা বেবি আছে। ওয়াও। একটার নাম আদর আর একটার নাম আদিয়াত। আচ্ছা। একটার বয়স হচ্ছে 5, স্কুলে পড়ে এখন প্লেতে, আর একটার বয়স হচ্ছে 1 বছর 2 মাস 3 মাস এরকম হবে। আপনার স্ত্রী কি আমাদের এই মিডিয়াতে কেউ? না, ও হাউসওয়াইফ। আচ্ছা। এবং ও টুকটাক গান শুরু করতে পারে আর কি। আচ্ছা, মানে আপনার উৎসাহ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আর এমনিতে এই যে মানে এবং আমি সব মিলিয়ে সারা পৃথিবীতে ঘোরার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা। যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমি কনসার্ট করেছি এবং মাঝে মাঝে দেশের বাইরে প্রোগ্রামে যাই। এবং বাংলাদেশে এখন বর্তমানে ব্যস্ত সময় পার করছি স্টেজ শো নিয়ে। স্টেজ শোগুলো, আচ্ছা। হ্যাঁ, এমনিতে আপনি চলচ্চিত্রের প্লেব্যাক কিছু করেছেন কিনা? চলচ্চিত্রের? আচ্ছা, চলচ্চিত্রে কি পরিমাণ প্লেব্যাক করেছেন? চলচ্চিত্রে আমার 4-5-6টা প্লেব্যাক আছে। বিভিন্ন নাটকের জিঙ্গলও করেছি। গত বছর আমি ঢাকা টু বোম্বাই ছবিতে তুমি যে ক্ষতি করলা আমার আল্লাহ করবো তোমার বিচার, একটা গান খুব ফেমাস হয়েছিল। এই গানটা আমার গাওয়া। আচ্ছা। ফিল্মে গিয়েছিলাম। আচ্ছা। শাম্পানো আলা ছবিতে গান গেয়েছি। এরকম আকাশ ছোঁয়া ভালোবাসা, ওই ছবিতে আমার একটা গান আছে, বাট ওই ভিজুয়াল না, অডিওতে। এরকম কিছু কাজ করেছে আর কি। মানে এমনিতে নতুন যে সব গায়ক গায়িকা আসেন তারা প্রচুর পরিমাণে প্লেব্যাক করেন, আপনি বোধহয় একটু সেই তুলনায় একটু কমই প্লেব্যাক করেছেন। হ্যাঁ, আমি প্লেব্যাক একটু কম করেছি। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ আমি আসলে স্টেজ শো এবং স্টেজ শোটা একটু বেশি করি, আর প্লেব্যাকটা কম করার প্রথম কারণ হচ্ছে আমি একটু তাদের সাথে আমার একটু গ্যাপ ছিল। আচ্ছা। আর এই মিডিয়া লাইনে যোগাযোগ মাধ্যমটা আমি মনে করি সবচেয়ে বেশি। যে যত যোগাযোগ করবে, যে যত কমিউনিকেশন ঠিক রাখবে, সে তত বেশি কাজ করতে পারবে। তো ওই তুলনায় আমার মনে হয় যে যেটা সত্য, আমার একটু কমিউনিকেশনটা একটু গ্যাপ ছিল। আজকে আমাদের হাতে সময় অনেক কমে এসেছে, তবে আপনার সম্পর্কে আরো অনেক গল্প আমরা জানতে আগ্রহী, সে বিষয়ে আমরা আগামী পর্বেই কথা বলবো। আজকের পর্বে আমরা বিদায় নিচ্ছি। দর্শক, আজকে আমাদের এই পর্যন্তই। নোলকবাবু সম্পর্কে আমরা কিন্তু আজকেই শেষ নয়, আগামী পর্বে আরো অনেক কথা জানবো তার কাছ থেকে। তবে যাবার আগে আমরা আপনার একটি পছন্দের গান শুনবো। আমি ক্লোজ আপ মনে একটা গান গেয়েছিলাম, এই গানটা অনেক জনপ্রিয় হয়েছিল। এটা বারি সিদ্দিকী স্যারের গাওয়া গান, তো আমি শোনাচ্ছি এটা। বন্ধু আরে করো তো আমার মনে জাহালয়, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তো আমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে আরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে সাক্ষী শুধু
চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে আরে কর তোমার মনে জাহালয়।